এতক্ষণ আমরা ইনফ্লেশন কিভাবে হয়, ইনফ্লেশনের উল্টো অবস্থাকে কি বলে, ইনফ্লেশন হতে পারে কি কারণে, এগুলো দেখলাম। এবার আমরা দেখবো যদি ইনফ্লেশন হয় মার্কেটে, মানে একটা ইকোনমিতে যদি ইনফ্লেশন হয়, ইনফ্লেশনটা কে কন্ট্রোল করে এবং কিভাবে কন্ট্রোল করে। ঠিক আছে? তো একটা দেশে, আমাদের দেশের দিয়ে ইন্ডিয়া, যেহেতু ইন্ডিয়ান ইকোনমি পড়ছি, সেই জন্য আমরা আরবিআই লিখেছি। আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক আরবিআই। প্রত্যেকটা দেশেই একটা করে সেন্ট্রাল ব্যাংক থাকে বিভিন্ন নামে। ইউএস এরটার নাম হচ্ছে ফেডারাল ব্যাংক। ঠিক আছে? এরকম প্রত্যেকটা দেশের একটা করে সেন্ট্রাল থাকে, যে হচ্ছে সব ব্যাংকের সেন্ট্রাল। ঠিক আছে? হেড। তো আমাদের দেশে যদি ইনফ্লেশন হয়, তখন ইনফ্লেশন কন্ট্রোল করে কে? আরবিআই করতে পারে, সেন্ট্রাল ব্যাংক। এবং আরবিআই ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য যে পলিসিগুলো নেয়, সেই পলিসিগুলোকে বলা হয় ডিয়ার মানি পলিসি। মানে ইনফ্লেশন ইনক্রিজ হচ্ছে, সেটাকে রিডিউস করার জন্য যে পলিসি নেয় তাকে বলা হয় ডিয়ার মানি পলিসি। এটা নিয়ে আমি এখন ডিটেলসে আলোচনা করব না, কারণ আরবিআই চ্যাপ্টারটা আমরা পরবর্তীকালে পড়বো। তখন আমরা বুঝতে পারবো যে ডিয়ার মানি পলিসি কাকে বলে, তার মধ্যে কি কি টুলস আছে আরবিআই ইউজ করে। ঠিক আছে? তাহলে ইনফ্লেশন কন্ট্রোল কে করে সেটা বোঝানোর জন্য আমরা জাস্ট এইটু জানবো যে আরবিআই করে। ঠিক আছে? তার মনিটারি পলিসি বলা হয়। তার মনিটারি পলিসিকে ইউজ করে, মনিটারি পলিসির মধ্যে বিভিন্ন টুলস থাকে। সেই টুলস গুলোকে ইউজ করে আরবিআই ইনফ্লেশন কন্ট্রোল করতে পারে। আর গভর্নমেন্ট করতে পারে, আমাদের সরকার। সরকার কিভাবে করতে পারে? যে কোনো জিনিসের, মানে মানুষের হাতে যদি টাকা বেড়ে যায়, তখন কি হবে? মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে। তাই তো? আমার হাতে যদি অনেক টাকা চলে আসে, আজকে আমি যে জিনিসগুলো কিনতে পারছি না টাকার জন্য, সেগুলোর ক্ষমতা আমার মধ্যে চলে আসবে। তাহলে মানুষের হাতে যদি টাকা বেড়ে যায়, তখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায়। তো তখন বা কোনো জিনিসের যদি সাপ্লাই কমে যায়, তখন মানুষের হাত থেকে টাকা নিয়ে নিলে কি হবে? ডিমান্ডটাও কমে যাবে। তখন ডিমান্ড আর যে সাপ্লাই, যে একটা আমরা গ্রাফ দেখেছিলাম, ডিমান্ড আর সাপ্লাইটা এক হয়ে যাবে। লাইন দুটো সমান হয়ে যাবে। তাহলে মানুষের হাত থেকে আমি যদি টাকা নিই, কোনো জিনিসের যদি সাপ্লাই কমে যায়, তখন মানুষের হাত থেকে টাকা নিয়ে নিলে ডিমান্ডটা আস্তে আস্তে কমতে সাপ্লাই সমান হয়ে যাবে। তখন সেই জিনিসের জেনারেল প্রাইস লেভেলটা কিন্তু আবার অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে গভর্নমেন্ট কি করতে পারে? কোনো একটা স্কিম করেছে, সেই স্কিমটা জন্য দেখা যাচ্ছে ইনফ্লেশন হয়ে যাচ্ছে, মানুষের হাতে টাকা যাচ্ছে, এর ফলে ইনফ্লেশন হয়ে যাচ্ছে। তখন স্কিমটা বন্ধ করে দিতে পারে। সাবসিডি দেয় যেগুলো, সেই সাবসিডিজ গুলো বন্ধ করে দিতে পারে। ইস্যু বন্ডস, গভর্নমেন্ট বন্ড ইস্যু করে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে? সোনার দাম, মানে আমাদের দেশে প্রচুর ডিমান্ড সোনার। এর জন্য মানে সোনা বিদেশ থেকে আমাদেরকে কি করতে হয়, যে মানে বাইরের কান্ট্রি থেকে আমাদেরকে ডলার দিয়ে সোনা কিনে দেশের মানুষের চাহিদা মেটাতে হয়। ঠিক আছে? মানে সোনা ইম্পোর্ট করতে হয় আমাদেরকে, আমাদের দেশকে। তো গভর্নমেন্ট কি করলো, যে সোনার দামটা কন্ট্রোল করার জন্য একটা সোভরিন গোল্ড বন্ড বলে একটা বন্ড চালু করেছিল। সেখানে কি করা হচ্ছিল, মানুষকে বলা হচ্ছিল আপনি সোনাটা দিয়ে দিন সরকারকে। ঠিক আছে? এবং সোনা আমি ইন্টারেস্ট দেবো তার পরিবর্তে। পরবর্তীকালে আপনি সোনাও নিতে পারেন, ইন্টারেস্ট সহ টাকাও নিতে পারেন। ঠিক আছে? তো এটা কি হয়, মানুষের হাত থেকে সোনাটা নিয়ে নেওয়ার জন্য, যাতে সোনার ডিমান্ডটা কমে যায়, মানুষ সোনাকে ত্যাগ করে টাকার দিকে বেশি ঝোঁকে। এর ফলে কি হয়, মানুষের হাত থেকে মানুষের মধ্যে সোনার ডিমান্ডটা কমে যাবে। এর ফলে দেশ বিদেশ থেকে আমাদেরকে সোনা আর কিনতে হবে না সরকারকে। তাই তো? সেই জন্য করেছিল কি, গোল্ড বন্ড চালু করেছিল। তো এইসব বিভিন্ন রকম বন্ড ইস্যু করে মানুষ বিভিন্ন, মানে সরকার বিভিন্ন জিনিসের চাহিদাকে কন্ট্রোল করতে পারে, চাহিদাকে কমাতে পারে। এসেন্সিয়াল কমোডিটিস যেগুলো আছে অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে গভর্নমেন্ট কি করতে পারে, বিভিন্ন জিনিসের হোর্ডিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম পেঁয়াজের দাম কেন বেড়ে গেছিল, অনিয়ন প্রাইস রাইজ করেছিল কেন? কারণ সেক্ষেত্রে কিন্তু অনিয়নের সাপ্লাই, মানে মানে কোনো নেচারের কারণে বা কৃষকদের কারণে অনিয়নের সাপ্লাই কিন্তু ঘাটতি হয়নি। সেটা কি হয়েছিল, যারা অসাধু ব্যবসায়ী বা আনস্ক্রুপুলাস বিজনেসম্যান, তারা কি করেছিল, ইচ্ছা করে হোর্ডিং করে সাপ্লাইটাকে আটকে দিয়েছিল, যাতে বাজারে সাপ্লাই ঘাটতি তৈরি হয়। তো সেক্ষেত্রে পেঁয়াজটাকে এসেনশিয়াল কমোডিটিস এর মধ্যে পড়ে। সেক্ষেত্রে সরকার এই অ্যাক্টের মাধ্যমে, এই অ্যাক্টের বলে, ওই মানুষ, যে লোকটা, যে অসাধু ব্যবসায়ীটা ওটাকে হোর্ডিং করে রেখেছে, তার কাছ থেকে কিন্তু ওটা নিয়ে নিতে পারে ফ্রি অফ কস্ট, নিয়ে মার্কেটে ডিস্ট্রিবিউট করে দিতে পারে। ঠিক আছে? তাহলে এই অ্যাক্ট গুলোর মাধ্যমে, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের মাধ্যমেও সরকার কিন্তু কোনো জিনিসের মূল্যকে নিয়ন্ত্রণে আনতে পারে। ট্যাক্স ডিডাকশন টুয়ার্ডস প্রডিউসার, যারা কোনো জিনিস প্রডিউস করছে, তারা যদি ঠিকঠাক প্রডিউস না করতে পারে, তখন কি হচ্ছে, যে তাদেরকে ট্যাক্সে ছাড় দিল, যে আপনাকে ট্যাক্সে ছাড় দিচ্ছি, আপনি ওই জিনিসটা প্রডিউস করুন, যাতে ওই জিনিসের দামটা কমে। যখন ডিমান্ড বেশি হয়ে গেছে, সাপ্লাই কম আছে, তখন সাপ্লাই বাড়াতে হবে।
বা ডিমান্ড কমাতে হবে। আগেরগুলো দেখলাম ডিমান্ড কমানোর, এটা দেখছি কি সাপ্লাই বাড়ানোর ক্ষেত্রে। যারা প্রডিউসার আছে তাদেরকে সরকার বললো আপনাদের ট্যাক্স আমি ছাড় দিচ্ছি, আপনি জিনিসটা আরো বেশি করে উৎপাদন করুন, যাতে কি হয় ডিমান্ডের সাথে পাল্লা দিয়ে সাপ্লাইটাও আসে। ঠিক আছে, তাহলে এইসব ট্যাক্স গুলোকে ডিডাক্ট করে টুয়ার্স প্রডিউসারদের ট্যাক্স ডিডাক্ট করে গভর্নমেন্ট কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে। আর এই ব্যাপারগুলো নিয়ে আমরা, এটা হচ্ছে মনিটারি পলিসির মধ্যে পড়বো, আরবিআই কি কি মনিটারি পলিসি নেয় সেটা আমরা যখন মনিটারি পলিসি পড়বো তখন জানবো ডিটেলসে। আর গভর্নমেন্টের ফিসকাল পলিসি যখন আমরা দেখবো যে গভর্নমেন্টের ফিসকাল পলিসি কিভাবে ট্যাক্স ফ্যাক্স দেয়, কিভাবে কমানো যায় ট্যাক্সের মাধ্যমে, সেগুলো আমরা গভর্নমেন্টের যখন ফিসকাল পলিসি পড়বো, ঠিক আছে, তখন ইন ডিটেলসে আমরা পরে পড়বো এটা। আপাতত শুধু এইটুকু জানুন যে ইনফ্লেশন কন্ট্রোল করে কে, আরবিআই এবং গভর্নমেন্ট দুজনই করতে পারে। তাহলে ইনফ্লেশন কিভাবে কন্ট্রোল করা হয় সেটাও জানলাম, ইনফ্লেশন কাকে বলে এগুলো জানলাম, টাইপস অফ ইনফ্লেশন আমরা দেখলাম, কজ অফ ইনফ্লেশন দেখলাম। এবার ইনফ্লেশনের সাথে জড়িত একটা এই কোশ্চেনটা এসছে অনেকবার, ইউপিএসসি তে এসছে, ডব্লিউবিসিএস ফিলিমসে এসছে এবং বিভিন্ন পরীক্ষায় আসে, সেই জন্য এটা করানো হচ্ছে। উইলিয়াম ফিলিপস কার্ভ, বা শুধু ফিলিপস কার্ভ বলে মনে রাখলেও হবে। ফিলিপস কার্ভটা কি, এটা খুব মানে ইজি কনসেপ্ট, কিছুই না। এই যে দুটো গ্রাফ আমি দেখতে পাচ্ছি যে কি, এই এই যে এই দাগটা আনএমপ্লয়মেন্টকে ইন্ডিকেট করছে, এই দাগটা বোঝাচ্ছে আনএমপ্লয়মেন্টকে। এটা এবার যদি আমি 10, 20, 30 এইভাবে মার্ক করি, 40, 50, এদিকেও করি 10, 20, 30, 40, 50, তো আমি দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন, কোনো জিনিসের দাম যত বাড়ছে উপরের দিকে যাচ্ছে, তত এদিকে কি হচ্ছে, এই যে কার্ভটা, এই যে জিনিসের দাম যত বাড়ছে, যদি এই পর্যন্ত যায় 35 ধরুন, তো তখন কি দেখতে পাচ্ছি, আনএমপ্লয়মেন্ট কিন্তু আছে কত, 20-তে। এবার জিনিসটার দাম যদি 20-তে নেমে আসে, মানে জিনিসটার দাম যদি কমে, তখন আনএমপ্লয়মেন্ট কিসে দেখতে পাচ্ছি, 30-এ। তাহলে এই যে গ্রাফটা কি বোঝাচ্ছে, কোনো জিনিসের ইনফ্লেশন হলে, কোনো জিনিসের দাম বৃদ্ধি পেলে, বা কোনো দেশে ইনফ্লেশন ঘটলে, কোনো দেশে মুদ্রাস্ফীতি হলে, সেটা কি হয়, আনএমপ্লয়মেন্টকে কমায়, মানে এমপ্লয়মেন্ট জেনারেট করে। ফ্লিপকার্ট তাহলে যদি বলে, ফ্লিপকার্ট কিসের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ফ্লিপকার্ট লিখে রাখো, লিখে রাখুন সবাই, ফ্লিপকার্ট ইজ দ্য, ফ্লিপকার্ট ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যাল representation of inflation and unemployment. তাহলে ফ্লিপকার্ট ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, একটা রিলেশন বোঝায়। ঠিক আছে, ফ্লিপকার্ট রিপ্রেজেন্ট করে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে একটা সম্পর্ককে, যেটা হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনেট, মানে ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট কমবে, আনএমপ্লয়মেন্ট কমবে মানে এমপ্লয়মেন্ট বাড়বে। মিস্টার উইলিয়াম ফিলিপ আনএমপ্লয়মেন্ট দিয়ে বলেছেন, সেই জন্য আমরা আনএমপ্লয়মেন্ট দিয়ে মনে রাখবো, মানে এমপ্লয়মেন্ট মনে রাখবো না, আনএমপ্লয়মেন্ট ওয়ার্ডটাই মনে রাখবো। এমপ্লয়মেন্ট বাড়বে বলবো না, আমরা বলবো আনএমপ্লয়মেন্ট কমবে, ব্যাপারটা একই। কিন্তু উনি যেহেতু ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে দেখিয়েছেন, আমাদেরকে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট বলেই মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখবো যে কিভাবে হয়, এবার আমরা দেখবো যে কিভাবে হয় কোনো একটা দেশের ইনফ্লেশন। তো আমাদের সবার আপাত দৃষ্টিতে মনে হয় ইনফ্লেশন খুবই খারাপ, ঠিক আছে, কিন্তু ইনফ্লেশন যদি না হয় সেটা ইকোনমির পক্ষে আরো বেশি খারাপ। একটা মাইল্ড লেভেল অফ ইনফ্লেশন কোনো একটা সুস্থ ইকোনমির জন্য অবশ্যই দরকার, একটা মাইল্ড লেভেল অফ ইনফ্লেশন। যদি ইনফ্লেশন না হয়, সেই জিনিস, যে জিনিসটার ধরুন ডিফ্লেশন হচ্ছে,
কোনো একটা জিনিসের দাম যদি কমে যায়, একজন চাষি পেঁয়াজ চাষ করলো, 1 কেজি পেঁয়াজ চাষ করতে তার যদি 5 টাকা খরচ হয় এবং বাজারে পেঁয়াজের কেজি 3 টাকায় বিক্রি হয়, সে কি পরের বছর আর পেঁয়াজ চাষ করবে? নিশ্চয়ই করবে না। আগের বছর লস হয়েছে, আমি কেন করব? এর দাম যখন তখন কমে যায়, আমি এই জিনিস আর চাষ করব না। তখন আমাদের আবার দেশকে কি করতে হবে? বিদেশ থেকে পেঁয়াজ এক্সপোর্ট করতে হবে ডলার দিয়ে। টাকা দিলে তো আর নেবে না বিদেশে। বিদেশ থেকে যা জিনিস নেওয়া হয় সব ডলার দিয়ে কিনতে হয়। বিদেশিরা যা আমাদের থেকে জিনিস কেনে ডলার দিয়েই কেনে। ঠিক আছে? যেহেতু ডলারটা সারা বিশ্বের মধ্যে একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ঠিক আছে? তো তখন চাষী কি করবে? পেঁয়াজ উৎপাদন করবে না। যদি পেঁয়াজের দাম মানে ডিফ্লেশন হয় পেঁয়াজের। মানে ইনফ্লেশনের অপোজিট, যদি দাম কমতে থাকে। সেই জন্য কোন দেশে ইনফ্লেশনটা কিন্তু দরকার। কোন একটা প্রোডাকশনের ক্ষেত্রে, কোন একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রেও ওই জিনিসের দাম যদি দীর্ঘদিন ধরে কমতে থাকে, ডিমান্ড কমে যায় জিনিসটা, তখন কি হবে? জিনিসটা আর উৎপাদন করবে না সেই প্রোডিউসার। সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেই জিনিসটা কিন্তু আর প্রোডিউস করবে না। ঠিক আছে? সেই জন্য ইনফ্লেশন হলে কি হবে? যারা প্রোডিউসার তারা আরো বেশি লাভের আশায়, যে দামটা তো বাড়ছে, আমি আরো লাভ পাবো, আরো লাভ পাবো। বা আমার জিনিসের ডিমান্ডটা আছে বলেই দাম বাড়ছে, সেই জন্য সে আরো প্রোডিউস করতে বেশি উৎসাহিত হবে। এবং কোনো প্রোডিউসারের কোনো জিনিস প্রোডিউস করতে গেলে কি লাগবে? লোক লাগবে, মানে লেবার লাগবে। তাহলে লেবার যদি লাগে তখন আমার দেশের কি হবে? আনএমপ্লয়মেন্ট কমবে। এটাই। তাহলে ইনফ্লেশন যদি বাড়ে, সেক্ষেত্রে যে প্রোডিউসার সে আরো বেশি প্রোডিউস করবে। বেশি প্রোডিউস করার জন্য তার কি লাগবে? বেশি লোক লাগবে, বেশি লোক প্রয়োজন হবে। সেই জন্য দেশের আনএমপ্লয়মেন্ট কিন্তু কমবে। মানে দেশের লোকই তো সেখানে কাজ করবে। এর ফলে কি হবে? দেশের আনএমপ্লয়মেন্ট কমবে। তাহলে মাইল্ড ইনফ্লেশন কিন্তু দেশের জন্য ভালো। ঠিক আছে? এবার আমরা বিভিন্ন লেভেল অফ ইনফ্লেশন দেখব। যে কোনটাকে মাইল্ড ইনফ্লেশন বলা হয়, কোনটা দেশের জন্য ভালো, কোনটা দেশের জন্য খারাপ, কোনটাকে কি বলে, সেই টার্মগুলো দেখব। তাহলে এর আমরা ফ্লিপ কার্ভটা সবার কাছে ক্লিয়ার তো? ফ্লিপ কার্ভ ক্লিয়ার তো সবার কাছে? মাথা নেড়ে উত্তর দিলেই হবে। ক্লিয়ার? শিলিগুড়ি? হ্যালো হ্যাঁ, স্যার, বোঝা গেছে তো? একটু স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। ইনফ্লেশন যদি বাড়ে তাহলে আনএমপ্লয়মেন্ট তো কমবে না, হ্যাঁ। আর আনএমপ্লয়মেন্ট যদি বাড়ে তাহলে ইনফ্লেশন কমবে, তাই তো? না, বলছে ইনফ্লেশন যদি বাড়ে তাহলে আনএমপ্লয়মেন্ট কমবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আর স্যার ঠিক আছে। আনএমপ্লয়মেন্টটা যেটা আছে সেটা তো লেবারের সাথে কি সম্পর্ক স্যার? লেবারের সাথে কাজ সেটা আচ্ছা, হ্যাঁ বলছি। ইনফ্লেশন কোনো জিনিসের যদি দাম বৃদ্ধি পায়, ধরুন এটা এটা একটা জিনিস, সেই জিনিসটার দাম যদি বৃদ্ধি পায়, তখন যে এর যারা প্রডিউসার, এই জিনিসটা তো একজন একটা কোম্পানি বা একটা ইন্ডাস্ট্রি তৈরি করছে। এটা ইন্ডাস্ট্রি এটা। ঠিক আছে? এই ইন্ডাস্ট্রিটা তো তৈরি করছে এই জিনিসটা। এবার জিনিসটার ডিমান্ড আছে বলে এই জিনিসটার দাম বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তো এই প্রডিউসাররা কি করবে? যে জিনিসটার তো ডিমান্ড আছে, ইনফ্লেশন হচ্ছে যার জন্য। তাহলে সে আরো বেশি বেশি করে প্রডিউস করবে। এই জিনিসটা আগে দুটো করতো, এখন 10টা করার, মানে 10টা করার তারা হচ্ছে টার্গেট নেবে এই ইন্ডাস্ট্রিটা। তাই তো? 10টা করতে গেলে তার তো লোক লাগবে তো আরো বেশি। আগে 2 জন কাজ করতো, এখন তাহলে 10 জনকে নিতে হবে তাকে। 10 জন লোক হায়ার করতে হবে এই জিনিসটার উৎপাদন বাড়ানোর জন্য। তাহলে কি এটার ইনফ্লেশন আছে বলেই তো এদের এমপ্লয়মেন্ট হলো। জিনিসটা চাহিদা আছে বলে এদের এমপ্লয়মেন্ট হলো, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হলো তো। তার মানে দেশের আনএমপ্লয়মেন্ট কমলো বলতে পারি। এমপ্লয়মেন্ট ক্রিয়েট হওয়া মানে কি? আনএমপ্লয়মেন্ট কমা। ক্লিয়ার? হ্যাঁ, তো এটাকেই বলছে যে ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট জেনারেলি কমে, অ্যাকর্ডিং টু মিস্টার ফিলিপ। ঠিক আছে? তিনি এই কার্ভটা দেখিয়েছিলেন। ঠিক আছে? ক্লিয়ার? সবার সবার ক্লিয়ার? শিলিগুড়ি হলো, আসানসোল ক্লিয়ার? ওকে। পূর্ত ভবন, বাঁকুড়া? স্যার কার্ভটা স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কোনটা? এটা হ্যাঁ, কার্ভটা এটা ধরুন স্টার্টিং পয়েন্ট, এই যে এখানে 10, 20, ও 30, এদিকে 10, 20, 30, এদিকে বাড়ছে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন এখানে ধরুন 35-এ আছে, তখন দেখুন এখানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট আছে 20-তে। এবার ইনফ্লেশন যদি 20-তে চলে যায়, এখানে হয়, তখন আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে, আনএমপ্লয়মেন্ট 25-এ আছে। ঠিক আছে? তার মানে ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট কমে, ইনফ্লেশন কমলে, মানে ডিফ্লেশন হলে আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়। ক্লিয়ার বাঁকুড়া? হ্যাঁ, ওকে।
মালদা, কল্যাণী, ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট টপিকে যাচ্ছি আমরা। এবার আমরা আগে যেটা বলছিলাম যে ইনফ্লেশন, মাইল্ড ইনফ্লেশন কোনটা, বলছিলাম মাইল্ড ইনফ্লেশন দেশের জন্য ভালো, আবার খুব বেশি ইনফ্লেশন দেশের জন্য ভালো না। তো এবার ইনফ্লেশনের এই বিভিন্ন টাইপ করা হয় অ্যাকর্ডিং টু ইটস ম্যাগনিটিউড, মানে তার তীব্রতা অনুযায়ী, ইনফ্লেশনের তীব্রতা অনুযায়ী, ঠিক আছে, ইনফ্লেশনকে বিভিন্ন টার্মে ডাকা হয় নাম ধরে, ঠিক আছে। যখন খুব রেগে যায় তখন একটা নাম, যখন একদম খুব শান্ত থাকে তখন আর একটা নাম, যখন মিডিয়াম থাকে না রাগ না শান্ত তখন আর একটা নাম। এই নামগুলো আমরা জাস্ট মুখস্থ করবো, বোঝার কিছু নেই, এগুলো পরীক্ষায় কিন্তু আসে, সব প্রত্যেকটাই আসে, মানে আজকের টপিকটা পুরো পরীক্ষা আসার মতো, সবকিছুই আসে পরীক্ষায়, কোনো কিছু বাদ দেওয়ার মতো না। তো টাইপস অফ ইনফ্লেশন আমরা দেখতে পাচ্ছি, ক্রিপিং ইনফ্লেশন, যখন 2 থেকে 3% বৃদ্ধি পাচ্ছে কোনো জিনিসের দাম, ঠিক আছে, কোনো জিনিসের দাম আগের বছরের সাপেক্ষে হিসাব করা হয়, ঠিক আছে, বা আবার বিভিন্ন ক্ষেত্রে একটা বেস ইয়ার ধরে হিসাব করা হয়, ঠিক আছে। তো কোনো জিনিসের দাম যখন 2 থেকে 3% বৃদ্ধি পাচ্ছে আগের তুলনায়, মানে ইনফ্লেশন ঘটছে, তখন আমরা বলছি তাকে ক্রিপিং ইনফ্লেশন। তারপরে ওয়াকিং, প্রথমে ক্রিপ করে, মনে রাখার জন্য সুবিধা, প্রথমে কি আমরা হামাগুড়ি দিই, তারপরে আস্তে আস্তে হাঁটতে শিখি, তাহলে ক্রিপিং মানে হচ্ছে একদম সবচেয়ে কম লেভেল 2 থেকে 3%। তারপরে ওয়াকিং 5 to 10% ইনফ্লেশন, এই দুটোকে বলা হয় দেশের জন্য ভালো, মানে এই যে ক্রিপিং অ্যান্ড ওয়াকিং, এই দুটো ইনফ্লেশন কোনো অর্থনীতির জন্য ভালো। এই পর্যন্ত ইনফ্লেশন হলে অর্থনীতির ভালোই হয়, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়, প্রোডাকশন বাড়ে, হ্যাঁ, জিডিপি বাড়ে, এর ফলে প্রোডাকশন বাড়লে ন্যাশনাল ইনকাম বাড়ে। তাহলে কি দেখতে পাচ্ছি, ক্রিপিং অ্যান্ড ওয়াকিং ইনফ্লেশন, এটা কি দেশের জন্য ভালো। কেন ভালো? আমরা তো দেখলাম যে একটা ভালো তো দেখলাম ফ্লিপকার্টের মাধ্যমে, যে আনএমপ্লয়মেন্ট কমছে, ঠিক আছে। আর একটা ভালো কি ওর মধ্যেই লুকিয়ে আছে, আমরা দেশের প্রোডাকশন বাড়ছে, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, যেটা আমাকে দিন পড়েছিলাম, জিডিপিটা বাড়বে তো, আগে দুটো জিনিস উৎপন্ন করছিল, এখন 10টা করার টার্গেট নিল, তার মানে কি দেশের মধ্যে প্রোডাকশনও বাড়ছে, তাহলে দেশের জিডিপি বাড়বে, ন্যাশনাল ইনকাম বাড়বে, তাই তো। তাহলে এই ক্রিপিং অ্যান্ড ওয়াকিং ইনফ্লেশনকে বলা হয় মাইল্ড ইনফ্লেশন। মাইল্ড ইনফ্লেশন বলতে আমি কোনটাকে বোঝাচ্ছিলাম, ক্রিপিং অ্যান্ড ওয়াকিং ইনফ্লেশন, ফ্রম 2% to 10% ইনফ্লেশন ইজ কল্ড মাইল্ড ইনফ্লেশন। হ্যাঁ, নেক্সট আসছে গ্যালোপিং ইনফ্লেশন, এই যে 10 থেকে 20% যদি হয়ে যায়, গ্যালোপিং মানে ঘোড়া যে লাফায়, ঘোড়ার লাফানোটা কেমন, অনেকটা জায়গা ছেড়ে ছেড়ে গিয়ে লাফায়, তাই তো, তার মানে গ্যালোপিং ইনফ্লেশন মানে অনেক বেড়ে যাচ্ছে। দেখো 10 থেকে 20% যখন বেড়ে যাচ্ছে জিনিসের দাম, তখন সেটাকে বলা হচ্ছে গ্যালোপিং ইনফ্লেশন। নেক্সট আসছে হাইপার, হাইপার মানে জানি আমরা সব, মানে বিশাল বেশি। হাইপার ইনফ্লেশন মানে 20 থেকে 30% যখন বেড়ে যাচ্ছে কোনো জিনিসের দাম, তখন সেটাকে আমরা বলছি হাইপার ইনফ্লেশন। যেটা পেঁয়াজের দামটা যেটা বেড়েছিল, সেটা কি আগের বছরের তুলনায় অনেক বেড়ে গেছিল, ঠিক আছে, 20 থেকে 30%-এরও বেশি, তখন ওটাকে আমরা বলছি যে হাইপার ইনফ্লেশন হয়েছিল পেঁয়াজের ক্ষেত্রে এবছর। এবছর আলুর ক্ষেত্রেও আমরা দেখলাম যে আলুর দাম কিন্তু 20 থেকে 30% বেড়ে গেছিল, তা আলুরও এবার হয়েছিল হাইপার ইনফ্লেশন, ঠিক আছে। আর এটা আমরা আগেই করিয়ে দিয়েছি বেসড অন কস্ট, কি কি কারণে ইনফ্লেশন হয়। একটা ছিল ডিমান্ড পুল, আর একটা ছিল কস্ট পুশ, ঠিক আছে। ডিমান্ড যদি কোনো জিনিসের বেড়ে যায় তখন ইনফ্লেশন যেটা হয় সেটাকে বলছে ডিমান্ড পুল, আর কস্ট পুশ হচ্ছে যখন কস্ট প্রাইসটা বেড়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে কস্ট পুশ। নেক্সট আসছে স্ট্রাকচারাল ইনফ্লেশন, বলছে দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য কান্ট্রি ইজ রেসপন্সিবল ফর দিস টাইপ অফ ইনফ্লেশন। দেশের স্ট্রাকচারটাই যদি এমন হয় যে সেই জিনিসটা দেশে উৎপাদন করা যাচ্ছে না, এর ফলে সেই জিনিসের যে চাহিদা আছে সেটা মেটানো যাচ্ছে না, তখন সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল ইনফ্লেশন। মানে এখানে কোনো একটা ইকোনমির স্ট্রাকচারটাই সেই সেই জিনিসটার দাম বৃদ্ধি হওয়ার জন্য দায়ী। আমাদের ইকোনমিতে আমরা কি জেনেছিলাম, আমাদের ভারতের অর্থনীতি প্রাইমারি সেক্টর আছে, প্রাইমারি সেক্টর, নেক্সট তারপরেই আছে সার্ভিস সেক্টর, মাঝখানে যে সেক্টরটা আছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, সেটার কিন্তু প্রপার ডেভেলপমেন্ট হয়নি, এটাকে স্কিপ করে আমরা চলে গেছি সার্ভিস সেক্টরে বেশি ঝুঁকে গেছি। প্রথমে প্রাইমারি সেক্টর থাকে কোনো ইকোনমি, তারপরে সেটা আস্তে আস্তে উন্নতি হতে হতে যায় ম্যানুফ্যাকচারিং সেক্টরে, তারপরে উন্নতি হতে হতে যায় সার্ভিস সেক্টরে। আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরটা অতটা উন্নত নয়, প্রাইমারি সেক্টরে উন্নত ছিল, এখনো আছে, ঠিক আছে, কিন্তু
ম্যানুফ্যাকচারিং সেক্টর কিন্তু তেমন উন্নত নয়। আবার সার্ভিস সেক্টর উন্নত। সার্ভিস সেক্টর জিডিপির অনেক অংশে আহ, কন্ট্রিবিউট করে। তো ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে এটা আমাদের উন্নত নয়, এটা আমাদের দেশের স্ট্রাকচারের প্রবলেম। ঠিক আছে, এর জন্য ম্যানুফ্যাকচারিং গুডস এর দাম অনেক বেশি। ঠিক আছে, সেই জন্য আমরা বলতে পারি যে এক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং জিনিসের দাম বৃদ্ধিটা স্ট্রাকচারাল কজ। স্ট্রাকচারাল কজে দেশের স্ট্রাকচারটাই ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনের জন্য, ম্যানুফ্যাকচারিং জিনিস প্রডিউসের জন্য যথেষ্ট নয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে হচ্ছে স্ট্রাকচারাল ইনফ্লেশন। এরপর আমরা দেখবো ইনফ্লেশন কিভাবে মাপে। আগের দিন জিডিপি পড়ার পরে দেখেছিলাম জিডিপি বা ন্যাশনাল ইনকাম কিভাবে মাপা হয়, ন্যাশনাল ইনকাম কিভাবে মাপা যায় সেগুলো দেখছিলাম। যে একটা ছিল ইনকাম আর একটা ছিল এক্সপেন্ডিচার। তো সেরকম ইনফ্লেশন পড়ার পরে আজকে আমরা দেখবো ইনফ্লেশনটাকে কিভাবে মাপা হয়। তো কোনো জিনিসের কোনো মানে ধরুন সরকার থেকে কি হয়, সরকারি কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হয়, ডিএ, ডিয়ারনেস অ্যালায়েন্স। এটা কিসে, ডিয়ারনেস অ্যালায়েন্সটা কিসের জন্য দেয়? ইনফ্লেশনের জন্য। জিনিসের দাম বৃদ্ধি পায় বলে তাদের মাইনেও বৃদ্ধি করা হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে সরকার যে ডিএটা বাড়াবে তা কিসের ভিত্তিতে বাড়াবে? সরকারকে তো মাপতে হবে যে ইনফ্লেশন কত হলো, কোন জিনিসের দাম কত বাড়লো, সেটা মেপে সেই অনুযায়ী বাড়ায়। ঠিক আছে, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি আহ এখানে ইনফ্লেশনটা কি, মানে ইনফ্লেশন মাপার যে ব্যবস্থা আছে গভর্নমেন্টের, সেটাকে দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ডব্লিউপিআই, হোলসেল প্রাইস ইন্ডেক্স, আর একটাকে বলা হচ্ছে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এই দুই পদ্ধতিতে ইনফ্লেশনটা, দেশের ইনফ্লেশন কত হলো সেটা মাপা হয়। হোলসেল প্রাইস ইন্ডেক্সের মধ্যে 696টা 696 জিনিস রাখা হয়। মানে 696টা জিনিসের, গুডসের দাম বাড়লো না কমলো সেটা দেখা হয়। দেখে একটা ইন্ডেক্স বার করা হয় যে এর দাম এত বেড়েছে, এর দাম এত বেড়েছে। তাহলে কতগুলো জিনিস হোলসেল, হোলসেল প্রাইস ইন্ডেক্সে কতগুলো জিনিস মাপা হয়? 696টা। তার আগে একটা কনসেপ্ট বলি, যে কোনো একটা দ্রব্যের হোলসেল প্রাইস হয় আর একটা কনজিউমার প্রাইস থাকে। তো কোনটা বেশি হয়, হোলসেল দাম বেশি হয় নাকি কনজিউমারের দামটা বেশি হয়? কোনো জিনিসের রিটেল প্রাইসটা বেশি নাকি তার হোলসেল প্রাইসটা বেশি? রিটেল প্রাইস, যে দামে আমরা কনজিউমাররা কিনি। হোলসেল প্রাইসে কারা কেনে? যারা হচ্ছে বিজনেসম্যান তারা কেনে, তাই তো? আর আমরা কিসে কিনি? কনজিউমার প্রাইস, রিটেল প্রাইসে কিনি বা কনজিউমার প্রাইস বলা হয়। তাহলে আমরা এখানে গভর্নমেন্টও দু রকম ভাবে মাপে, একটা হোলসেল প্রাইসে মাপে আর একটা কনজিউমার প্রাইসে মাপে। আচ্ছা, যদি কোশ্চেন আসে এই যে গভর্নমেন্ট যে ডিয়ারনেস অ্যালায়েন্সটা দেয়, ডিএটা দেয়, সেটা কোন ইন্ডেক্সের ভিত্তিতে? হোলসেল প্রাইস ইন্ডেক্স না কনজিউমার প্রাইস ইন্ডেক্স? দেখি কেউ একজন বলুন কোনটা হতে পারে। কনজিউমার প্রাইস। হ্যাঁ, কারণ কি? কারণ আমরা তো কনজিউমার, আমরা তো কনজিউমারের দামেই তো, আমরা তো কনজিউমার। মানে যারা চাকরি করছে তারাও তো কনজিউমার, তারাও তো জিনিসটা সেই কনজিউমার প্রাইসে কিনবে। তারা তো বিজনেসম্যান না যে হোলসেল প্রাইসে কিনবে। সেই জন্য কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্সটা দেওয়া হয়। ঠিক আছে, যাই হোক, হোলসেল প্রাইস এগুলো মুখস্থ করবেন। হোলসেল প্রাইস ইন্ডেক্সের মধ্যে 696টা জিনিসের দাম কত বাড়ছে এটা মাপা হয়। এর মধ্যে ম্যানুফ্যাকচারিং জিনিস আছে 65%। এই 696টা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি কোন জিনিস আছে? ম্যানুফ্যাকচারিং গুডস, টিভি, ফ্রিজ, গাড়ি, ঠিক আছে, ফোন ইত্যাদি। প্রাইমারি গুডস আছে 20%। প্রাইমারি মানে হচ্ছে যেগুলো কৃষিজ ফসল সেগুলো। আর ফুয়েল কি আছে 14.9% এর মধ্যে আছে। তাহলে 696টা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি কোন জিনিস আছে? ম্যানুফ্যাকচারিং গুডস। তারপরে ওয়েটেজ কার বেশি? প্রাইমারি। তারপরে ফুয়েল। ঠিক আছে, এর মধ্যে কোনো সার্ভিস নেই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে কোনো সার্ভিসের, শুধুমাত্র গুডস আছে। কোনো সার্ভিসের দাম কত বাড়ছে সেটা মাপা হয় না। যে ব্যাংকে বই করতে গেলে আগে কত লাগতো এখন কত লাগছে, ব্যাংকে এটিএম ইউজ করতে গেলে আগে কত লাগতো এখন কত লাগছে, কত বাড়লো সেগুলো কিন্তু মাপা হচ্ছে না। বা সিমের দাম কত বাড়লো মাপা হচ্ছে না। ফোনের দাম কত বাড়লো সেটা মাপা হবে, কারণ কি ওটা ম্যানুফ্যাকচারিং গুডস এর মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে এর মধ্যে কোনো সার্ভিস নেই। হোলসেল প্রাইস ইন্ডেক্সের মধ্যে কোনো সার্ভিস ইনক্লুড নেই। এর বেস ইয়ারটা হচ্ছে 2011-12। মানে বেস ইয়ার মানে 2011-12 দামের সাপেক্ষে কত দাম বাড়ছে এই বছর সেটা হিসাব করে। আগের দিন পড়েছিলাম বেস ইয়ার কি জিনিস। একটা ইয়ারকে বেস ধরে সেই ইয়ারে যে প্রাইসটা ছিল
তার তুলনায় কত বাড়লো সেটাকে হিসাব করা হয়। তাহলে এটা হচ্ছে 2011-12টা হচ্ছে WPI মাপার বেস ইয়ার। এই প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা থেকে কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষা, সেন্ট্রাল, স্টেট, ইউটি সব জায়গার পরীক্ষাতেই এসছে। ঠিক আছে, এরপরে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ফুল ফর্মটাও আসে, জিজ্ঞেস করে, ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এর মধ্যে দু রকম ভাবে মাপা হয়, তিন রকম দাম মাপা হয়। একটা হচ্ছে রুরাল, একটা আরবান, আর একটা আরবান রুরাল। এই তিনটে মাথায় রাখবে। এটা আরবান রুরালটা এখানে লেখা নেই, ওটা আপনারা লিখে নেবেন। একটা হচ্ছে রুরাল, একটা আরবান, আর একটা আরবান রুরাল। এই তিনটে হবে আরবান রুরাল একসাথে দুটো। ঠিক আছে, একটা হচ্ছে রুরাল, রুরালের মধ্যে 448টা জিনিসের দাম মাপা হয়, বাড়ছে না কমছে, গ্রাম্য প্রোডাক্ট সেগুলো। আরবান প্রোডাক্ট আছে 460খানা, তার দাম বাড়ছে না কমছে সেটা দেখে। আর একটা লিখুন আরবান রুরাল, আরবান রুরাল, এটার মধ্যে কতগুলো আছে সেটা আপনারা নেটে দেখে নেবেন। আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে কতগুলো প্রোডাক্ট আছে। ঠিক আছে, তাহলে এই তিনটে পদ্ধতিতে মানে তিন রকম জিনিসের, ঠিক আছে, টোটাল কত হচ্ছে সেটা মনে রাখার দরকার নেই। রুরালের মধ্যে কতগুলো আছে, আরবানে কতগুলো আছে, আরবান রুরাল কতগুলো আছে, সেই জিনিসগুলোর দাম কতটা বাড়ছে, তার কনজিউমার প্রাইস কত বাড়ছে সেটা মাপা হয়। ঠিক আছে, এর মধ্যে গুডস সার্ভিস দুটোই মাপা হয়। আগেরটাই কি ছিল, অনলি গুডস নো সার্ভিস। এটাই কি আছে, বোথ গুডস অ্যান্ড সার্ভিস, দু রকম দ্রব্যই কিন্তু এর মধ্যে আছে। তার মানে গুডস এবং সার্ভিস দুটোরই কত দাম বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু মাপা হচ্ছে। আর ফর কম্পিউটিং ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স, আগেই বলেছি, সেটা এই সিপিএ এর ভিত্তিতে দেওয়া হয়। সিপিএ তে কোনো জিনিসের দাম কত বাড়লো তার ভিত্তিতে কিন্তু ডিএ দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা আপনারা একটু লিখে নিন, 1 মিনিট, ফোন এসছে। সবাই বুঝতে পেরেছেন তো? ক্লিয়ার? বোঝার কিছু নেই, এগুলো মুখস্থ করারই মেনলি জিনিস। তাহলে দু রকম পদ্ধতিতে আমরা ইনফ্লেশন মাপতে পারি, একটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স, আর একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এর মধ্যে এই জিনিসগুলো মুখস্থ করতে। স্যার, হ্যাঁ বলুন। স্যার কম্পিউটিং ডিএ স্যার এটা কি স্যার? হ্যাঁ, কম্পিউটিং ডিএ স্যার এটা কি? কম্পিউটিং মানে ওই যে মহার্ঘ ভাতা যেটা ডিএ দেয় না, ডিএ সরকারি কর্মচারীদের, এটা স্যার। ওই ডিএটা দেওয়ার জন্য সরকার কিভাবে হিসাব করে যে দাম বেড়েছে কোনো জিনিসের, তারপরে তো ডিএটা বাড়ায়, সেটাই সিপিআই দিয়ে হিসাব করে। সিপিআই পদ্ধতিতে ঠিক আছে, দেখে যে কোনো জিনিসের দাম কত বাড়লো সেই অনুযায়ী ডিএটাও বাড়ায়। ঠিক আছে। কম্পিউটিং, এটা কম্পিউটিং ডিএটা কম্পিউট করার জন্য যে কত বাড়ানো হবে সেটা এই সিপিআই ইউজ করে করা হয়। ঠিক আছে, হুম। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে স্ট্যাগফ্লেশন কি, আরো কিছু নতুন ইনফ্লেশনের মতোই আরো কিছু জিনিস আছে, সেগুলো মানে আদার্স টার্মস বলে লিখে রাখতে পারো। আরো কিছু নতুন কনসেপ্ট। এক হচ্ছে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে স্ট্যাগনেশন। স্ট্যাগনেশন বলতে কোনো দেশের ইকোনমিক গ্রোথ যদি জিরো হয়ে যায়, কোনো গ্রোথ না হয়, তখন সেটাকে বলা হচ্ছে স্ট্যাগনেশন। ইকোনমিক গ্রোথ যে দেশের জিরো হয়ে গেছে সেটাকে বলা হচ্ছে স্ট্যাগনেশন। তাহলে জিরো ইকোনমিক গ্রোথ প্লাস ইনফ্লেশন, এই দুটো যদি একসাথে হয়, ইকোনমিক গ্রোথও নেই, সাথে আবার জিনিসেরও প্রচুর দাম, কোনো একটা ইকোনমির যদি এরকম সিচুয়েশন হয়, তখন সেটাকে বলা হচ্ছে স্ট্যাগফ্লেশন।
স্ট্যাগফ্লেশন সমান তাহলে কি স্ট্যাগনেশন মানে জিরো ইকোনমিক গ্রোথ সাথে ইনফ্লেশন দুটোই একসাথে হলে তখন সেটাকে বলা হচ্ছে স্ট্যাগফ্লেশন। এরপরে রিফ্লেশন। রিফ্লেশন রিফ্লেশন কাকে বলে? কন্ট্রোলড ইনফ্লেশন। তাহলে আমরা দেখছিলাম যে কোনো বছর যদি পেঁয়াজের দাম বা একটা টমেটোর দাম যদি এত পড়ে যায় যে চাষি লাভ করতে পারছে না, তখন কৃষকরা কি করবে? সেই জিনিসটাকে আর উৎপাদন করবে না পরের বছর, তাই তো? এর ফলে আলটিমেটলি কারা পস্তাবে? দেশের মানুষ এবং দেশের সরকার। সরকারকে সেই জিনিসটা বাইরের থেকে কিনে আনতে হবে, বিদেশ থেকে অনেক বেশি দাম দিয়ে এবং ডলার দিয়ে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার ঘাটতি ঘটবে, বৈদেশিক মুদ্রা কমে যাবে। তো সেই জন্য সরকার কি করে, গভর্নমেন্ট কোনো জিনিসের যদি ইনফ্লেশন না হয়, একটা ইনফ্লেশন তারা ইচ্ছা করে জিনিসটার দামটা বাড়িয়ে রাখে। ঠিক আছে? কোনো জিনিস আছে যাদের ইনফ্লেশন যদি হচ্ছে না দেখে বা ডিফ্লেশন হচ্ছে, তখন সরকার ইচ্ছা করে সেই জিনিসের দামটা গভর্নমেন্ট থেকে বাড়িয়ে রাখা হয়। ইনফ্লেশন তৈরি করা হয় বাই দ্য গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের দ্বারা। সেই যে সিচুয়েশনটাকে মানে আমরা বলতে পারি কন্ট্রোল করা, কন্ট্রোলড ইনফ্লেশন মানে ইনফ্লেশনটা কন্ট্রোল করে রেখে দিয়েছে গভর্নমেন্ট। সেটাকেই ইকোনমির ভাষায় বলা হচ্ছে রিফ্লেশন। সেটাকেই ইকোনমির ভাষায় কি বলে? রিফ্লেশন। এরপরে আসছে স্কিউফ্লেশন। স্কিউফ্লেশন আমরা দেখি যে আহ, এই আমাদের লকডাউনে মানে করোনা পরিস্থিতিতে বহু মানুষের কাজ হারিয়েছে, বহু মানুষ। ঠিক আছে? অনেক মানে সারা বিশ্ব জুড়ে বহু মানুষ বেকার হয়ে পড়েছে, মানে তাদের কাজ চলে গেছে, চাকরি চলে গেছে। তো তখন কি হয়েছে যে মানুষ মানুষের হাতে টাকাও কমে গেছে। তো তারা নিজেদের খাদ্যদ্রব্য কিনতেই, তাদের যা টাকা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই, খাদ্যদ্রব্য ওষুধ ইত্যাদি কিনতেই তাদের টাকা সব পথ বেরিয়ে যাচ্ছে। এর ফলে সারা বিশ্ব জুড়ে এই যে ফ্ল্যাট কেনা বা লাক্সারি গাড়ি কেনা ইত্যাদি জিনিসের ক্রেজটা কমে গেছে, ডিমান্ডটা কমে গেছে। গাড়ি দেখছিলাম যে গাড়ি তৈরি হচ্ছিল না ইন্ডিয়ায় ওই সময়টা। গাড়ি শিল্প প্রচুর পরিমাণে মানে গাড়ির যে বেচাকেনা ছিল ভারতবর্ষে সেটা কিন্তু একদম অনেক কমে গেছে এই লকডাউনের কারণে। কারণ কি? মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এবং ওষুধ-বিষুধ এসব কিনতেই মানুষের টাকা সব চলে যাচ্ছে। মানুষ কি? অনেক মানুষ কাজ হারিয়েছে। তাদের কাছে টাকাও নেই হাতে, ক্যাশ নেই। ঠিক আছে? তো এই যে বলছে একটা কোনো ইকোনমিতে কোনো একটা জিনিসের যদি ইনফ্লেশন হয়, অন্য একটা জিনিসের ডিফ্লেশন হয়। ঠিক আছে? সেটাকেই বলছে স্কিউফ্লেশন। ইনফ্লেশন ইন সাম কমোডিটিস অ্যান্ড ডিফ্লেশন ইন আদার্স। মানে যদি এসেনশিয়াল দ্রব্যগুলোর জিনিস বেড়ে যায়, তখন লাক্সারি দ্রব্যের দাম কমে যায়। মানে ওই যে ফ্ল্যাট ইত্যাদির দাম কমে যায়। ফ্ল্যাট বা বাড়ি, জমি, তারপর সোনা, আহ তারপরে হচ্ছে ইয়ে গাড়ি ইত্যাদির দাম কমে যায়। তাহলে কোনো জিনিসের দাম বৃদ্ধি পাওয়া এবং কোনো জিনিসের দাম কমে যাওয়া, ইকোনমিতে যখন এরকম অবস্থা হয়, তখন সেটাকে বলা হয় স্কিউফ্লেশন। স্কিউফ্লেশন মানে সাম কমোডিটিস এর ইনফ্লেশন এন্ড সাম কমোডিটিস এর ডিফ্লেশন। বোঝা গেছে? বোঝা গেছে? মালদা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, বাঁকুড়া, পূর্ত ভবন। ঠিক আছে।